এবং ডিকোডারের প্রাথমিক আলোচনা পর্ব শেষে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা সরাসরি এনকোডার সম্পর্কিত আলোচনায় চলে যাব। সো আমরা এনকোডার দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এবং অনেকে মনে করো যে এনকোডার সৃজনশীলের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বা এনকোডার সৃজনশীলের জন্য কীভাবে করতে হয়, তাদেরকে একটু বলে রাখি যে এনকোডিং সম্পর্কিত বা ডিকোডিং সম্পর্কিত এমসিকিউ সর্বাধিক প্রশ্ন এসেছে অ্যাডমিশনে কিংবা হচ্ছে একাডেমিকভাবে প্রশ্ন এসেছে, বাট সৃজনশীল সম্পর্কিত সেরকম কোনো কনসেপ্ট কিন্তু বোর্ড পরীক্ষায় এ পর্যন্ত আজ অবধি কিন্তু ইনক্লুড হয়নি। তবুও আমরা হচ্ছে এনকোডার এবং ডিকোডারের বাস্তবসম্মতভাবে সেটাকে কি জানার একটু চেষ্টা করব। সো এনকোডার এবং ডিকোডারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় বা এনকোডিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে অংশটি রয়েছে সেটা হচ্ছে তার ব্লক ডায়াগ্রাম। এটি হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। সো ব্লক ডায়াগ্রামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্লক ডায়াগ্রাম দ্বারা ইনপুট বা আউটপুট নির্ধারিত হয়ে থাকে। ফর এক্সাম্পল, এনকোডারের ইনপুট বা আউটপুট সম্পর্কে জানার জন্য যেটা জানতে হবে আমাকে, এনকোডারের ইনপুট যদি 2n হয়, আউটপুট হয় n। ওকে, এনকোডারের ইনপুট যদি 2n হয় তাহলে আউটপুট হয় কি? আউটপুট হয় n। ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। ফর এক্সাম্পল, এনকোডারে ইনপুট যদি 4টি হয়, তাহলে আউটপুট কতটি হবে? ফর এক্সাম্পল, আমি যদি এখানে 4 দিয়ে হিসাব করতে যাই, 4কে যদি আমরা হচ্ছে 2 এর স্কোয়ার রূপে নিয়ে যেতে চাই, 4 মানে কি? আমরা 2 স্কোয়ার লিখতে পারি না? 4 মানে আমরা লিখতে পারি 2 স্কোয়ার লিখতে পারি তো, মানে 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2 মানে তো 4, তাই না? সো খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার n ইনপুট গেলে সেই আউটপুটটা কত বের হয়? আউটপুট বের হয় n। সেখানে পাওয়ারটা কত রয়েছে? 2, তাহলে আউটপুট হবে 2। সো ইনপুট যদি 4টা হয় তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট অবশ্যই 2টা হবে। ওকে, ফর এক্সাম্পল, ইনপুট যদি জাস্ট 2টা হয়, 2টা মানে কি? 2 টু দি পাওয়ার 1, তাহলে আউটপুট কয়টা হবে? জাস্ট 1টি। ইনপুট যদি ফর এক্সাম্পল 8টি হয়, 8টি মানে কি? 2 কিউব, তাহলে আউটপুট কতটি হবে? আউটপুট হবে 3টি। ওকে, কিন্তু তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, ইনপুট যে 2টি 4টি 8টি হবে এরকম কোনো গ্যারান্টি আছে কি? ইনপুট কি 5টি হতে পারে না? 3টি হতে পারে না? তোমাদেরকে এটা অ্যান্সার একটা জাস্ট বিষয়, একটা তোমাদের কমন জিনিসের মধ্যে উদাহরণ দিই। ফর এক্সাম্পল, তুমি যখন ডেটা প্যাকেট কিনো, কোনো টেলিকম অপারেটর থেকে যখন ডেটা প্যাক কিনো, তখন ফর এক্সাম্পল তুমি অনেকে হয়তো বা 2 জিবি বা 4 জিবি কিনে অভ্যস্ত। তোমরা ডেটা প্যাকটা কেনার পরে তোমরা খেয়াল করে দেখো যে তোমরা দেখতে পারবা যে তোমাদের 1 জিবি কিনেছো, 1 জিবি কেনার পর কিন্তু তোমার ডেটা আসছে 1 জিবি না, 1024 মেগাবাইট আসে। কিন্তু 1 জিবি মানে 1000 মেগাবাইট না, 1000 মেগাবাইট না, কিন্তু 1024 মেগাবাইট আসে। সো আমরা কিংবা হচ্ছে আমরা যদি 1 জিবি না কিনে হাফ জিবি কিনি, তাহলে আমাদের কিন্তু আসে 512 মেগাবাইট। 500 আসে না, কিন্তু 512 আসে। ঠিক আছে, তো তোমরা মনে করো হয়তোবা যে এই 24/12 জিবি আমাদেরকে হয়তোবা টেলিকম কোম্পানিটা অফার করেছে বা হচ্ছে আমাদেরকে এক্সট্রা একটু দিয়েছে, বোনাস দিয়েছে আর কি, বাট তেমন কিছু না। হ্যাঁ, কেননা তোমরা যে মেমোরি কার্ডটা কিনো সেই মেমোরি কার্ডটাও কিন্তু 1024 মেগাবাইটেরই হয়। ঠিক আছে, তোমরা যে হচ্ছে 1024ই ইউজ করা যায় না, কেননা সেই মেমোরি কার্ডের নিজস্ব চলার জন্য কিন্তু কিছুটা মানে অংশ কিন্তু লাগে। নিজের চলার জন্য মেমোরি কার্ডটা অপারেটিং সিস্টেমের সাথে যদি ইনক্লুড হতে চায় তারও কিছুটা অংশ খরচ হয়ে থাকে। সো এই যে সাধারণত 1024 বা 512 কেন হয়? কেননা সেগুলো 2 এর গণিতক অনুসারে চলে। যেমন 1024 মানে আমরা কত জেনে থাকি? 2 টু দি পাওয়ার 7, তাই তো? আসলে আমরা এই মানগুলো একটু মুখস্থ করে নিব, মানে যে কোনো কম্পিউটার যে কোনো গাণিতিক প্রক্রিয়াকরণের বা যে কোনো হিসাবের অংশগুলো হয়ে থাকে আসলে 2 এর গুণিতক আকারে। ফর এক্সাম্পল, আমরা জানি 2 টু দি পাওয়ার 0, 2 এর গুণিতক বলতে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 2 টু দি পাওয়ার 7 মানে, সরি আমার ভুল হয়েছিল ডেটাটাতে, 128, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256,
2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, হ্যাঁ 2 টু দি পাওয়ার 11 হচ্ছে 2048, 2 টু দি পাওয়ার 12 হচ্ছে 4096, 2 টু দি পাওয়ার 13 হচ্ছে 8192, 2 টু দি পাওয়ার 14 হচ্ছে 16384, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 15 হবে 32768, 2 টু দি পাওয়ার 16 হবে 65536, ঠিক আছে। এভাবে কিন্তু মানগুলো যাবে। আচ্ছা, 2 এর গুণিতক আকারে কিন্তু কি যে কোনো কাজ কিন্তু হয়ে থাকে, যেমন 1 বাইট বা 2 বাইটের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়, হ্যাঁ। সো খেয়াল করে দেখো, 1 বাইট যেমন হচ্ছে 8 বিট নিয়ে কাজ করে, সেরকম 2 বাইট কিন্তু কি 16 বিট নিয়ে কাজ করে। সো কম্পিউটারে যে কোনো ইনপুট বা আউটপুটের কাজগুলো আসলে 2 এর গুণিতক আকারে হয়ে থাকে। সো এনকোডারের এই জন্য ইনপুট এনকোডারের ক্ষেত্রে কি হয়, এনকোডারের ক্ষেত্রে ইনপুট হয় 2 টু দি পাওয়ার n আর আউটপুট হয় n, ঠিক আছে। এটাই কিন্তু এনকোডারের বৈশিষ্ট্য, এটা হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য, ওকে। এনকোডার, তাহলে ইনপুট যদি 2টা হয় আউটপুট কয়টা হবে? সো ইনপুট যদি 4টা হয় আউটপুট কয়টা হবে? 2টা। ফর এক্সাম্পল এখানে আমি 3টা ইনপুট, তোমাদের বইয়ে দেখবা ইনপুটগুলো দেওয়া আছে D0, D1, D2, D3, বাট আমি তোমাকে এই জিনিসটা D0, D1, D2, D3 আসলে এগুলো চলকের নাম বলা হচ্ছে বা অক্ষরের নামগুলো বা চিহ্নের নামগুলো বোঝানো হচ্ছে। সো আমি উদাহরণটাকে একটু সহজ করার জন্য আমি তোমাকে প্রাথমিক অবস্থায় এই ইনপুটগুলোর নাম লিখে দিচ্ছি A, B, C, D, যেমনটি তোমাকে আমি স্বাভাবিক অবস্থায় যখন এর আগে আলোচনা করছিলাম তখন শিখিয়ে এসেছি ABCD। তো খেয়াল করে দেখো, এখন আমি এদের একটা সত্যক সারণী আঁকবো, এনকোডার বা ডিকোডার। এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এনকোডার বা ডিকোডারের সত্যক সারণী লজিক গেটগুলোর সত্যক সারণীর মতন না, যদিও এই সত্যক সারণীগুলোর ইনপুট এবং আউটপুট আছে, বাট তাদের মতো না। কেন? খেয়াল করে দেখো, এর ইনপুট কী কী রয়েছে? এর ইনপুট 4টি রয়েছে। ইনপুট রয়েছে A, B, C, D। আউটপুট ফর এক্সাম্পল XY দিতে পারি আমরা, যে কোনো কিছু দিতে পারি। XY দিলাম, আউটপুট দিলাম X আর Y, ওকে। খেয়াল করে দেখো, আমরা সাধারণত কী করি, ইনপুটের অবস্থান অনুযায়ী লজিক গেটে কী করি, লজিক গেটের মতন ইনপুটের অবস্থান অনুযায়ী আসলে সত্যক সারণী আঁকি। ইনপুট অনুযায়ী 2 টু দি পাওয়ার n আকারে সারি টানি লজিক গেটগুলোর ক্ষেত্রে, বাট এনকোডার বা ডিকোডারের ক্ষেত্রে সারি বা রো নির্ধারণ করা হয় ইনপুট বা আউটপুটের, কথাটি একটু ভালো মতো মনে রাখবা, ইনপুট বা আউটপুটের সর্বোচ্চ মানের ভিত্তিতে। ইনপুট বা আউটপুট, ইনপুট হতে পারে অথবা আউটপুটের হতে পারে, ইনপুট এবং আউটপুটের মধ্যে যে সর্বোচ্চ থাকবে তার মানের ভিত্তিতে। সো এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনটি সর্বোচ্চ? ইনপুট কতটি? 4টি, তাহলে এখানে সারি হবে, সারি বা রো হবে 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। কেন 4টি রো বা সারিতা হয় সেই জিনিসটা এখন আমি স্পষ্ট করছি। ফর এক্সাম্পল, তুমি কিন্তু তোমার কিবোর্ডে বা তুমি তোমার ফোনের কিবোর্ডে কিন্তু একই সাথে একাধিক বাটন প্রেস করতে পারো না। একই সাথে একাধিক বাটন প্রেস করলে হয় মান আসে না। তুমি ল্যাপটপের ক্ষেত্রে দেখবা একই সাথে একাধিক বাটন, কন্ট্রোল কিগুলো ছাড়া বাকি সাপোজ A এবং B একই সাথে প্রেস করলে কিন্তু কোনো মান কিন্তু মনিটরে প্রদর্শন করবে না, সেই অক্ষরটি কিন্তু মনিটরে প্রদর্শন করবে না। তার কারণটি হচ্ছে সে শুধু একক সময়ে একটি মানই নিতে পারে, প্রসেসর একক সময়ে একটি মানই গ্রহণ করতে পারে। যেমন যখন তুমি A বাটনটা প্রেস করবা, এর মধ্য দিয়ে 1 যাবে, এর মধ্য দিয়ে সিগন্যাল 1 যাবে, মানে বাইনারি 1 যাবে, মানে হাই ভোল্টেজ যাবে, যেখানে 1 মানে কত? 1 মানে তার মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। এই পরিমাণ বিদ্যুৎ বিভব পার্থক্য কি সেই বর্তনীর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, এর বাটনটার নিচ দিক দিয়ে যাবে, এ থেকে সিগন্যাল যাবে। সো এতে যখন সিগন্যাল যাবে, বাকিগুলোতে তখন কি হবে? বাকিগুলোতে তখন কিন্তু মান 0 আসবে, কেননা একই সাথে একাধিক বাটন থেকে মান যেতে পারে না, যে কোনো একটা থেকে যাবে, ঠিক আছে। সো খেয়াল করে দেখো, আমরা এখানে যেটা করলাম, এ থেকে মান যখন গেল তখন বাকিগুলো 0 গেল, ঠিক আছে। তো এ থেকে কি যাবে? বি থেকেও যেতে পারে, বি থেকে যখন মান যাবে তখন বাকিগুলোর মান কি যাবে? বাকিগুলোর মান কিন্তু 0 যাবে। যখন সি থেকে মান যাবে তখন কি অন্য 3টির মান 0 যাবে। যখন ডি এর মান যাবে, ডি থেকে মান যাবে তখন কি বাকিগুলোর মান কি যাবে? বাকিগুলা কিবোর্ড থেকে বা কি থেকে মানগুলো 0 যাবে।
ঠিক আছে। সো এইভাবে কিন্তু আসলে এনকোডারের সত্যক সারণী বোঝানো হয়ে থাকে, বাট আমরা গতানুগতিক ধারায় যেভাবে বলে থাকি, হয়তো বা অনেকে বলে থাকতে পারে তোমাকে যে ইনপুটের ক্ষেত্রে তুমি এরকম কর্নার ওয়াইজ কিন্তু ওয়ান বসাই দিবা, বাট ওয়ানটা এইভাবে কেন বসাবে সেটা কিন্তু তোমার স্পষ্ট হওয়া উচিত। ওকে, তো খেয়াল করে দেখো। সো এনকোডারের কাজটা কি? এনকোডারের কাজটা আমরা হচ্ছে তার বেসিক আলোচনার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে জেনেছি, এনকোডারের কাজটা হচ্ছে যে কোনো একটা ইনপুট, যে কোনো একটা মান, ডেসিমাল মানকে বা যে কোনো একটা অক্ষর যখন একটা বাটন যখন প্রেস করা হয় সেই মানটাকে বাইনারিতে প্রসেসরকে বোঝানো। এনকোডারের কাজ হচ্ছে আমাদের ভাষা বা আমাদের ব্যবহৃত চিহ্ন বা অক্ষরগুলোকে কম্পিউটারের প্রসেসরকে বোঝানোর জন্য বাইনারিতে রূপান্তর করা। সো এ থেকে যখন প্রেস করেছি তখন আউটপুট কী হবে? আউটপুট বোঝানোর জন্য তোমাকে সেই কোডিং পদ্ধতিটা আবারও সাহায্য নিতে হবে, যেটা আমি তোমাদেরকে কাল্পনিকভাবে তোমাদেরকে কি লিখে দিয়েছিলাম। এ এর মান যেমন 0 লিখেছিলাম, বি এর মান যেমন 1 লিখেছিলাম, সি এর মান যেমন 2 লিখেছিলাম, ডি এর মান যেমন 3 লিখেছিলাম, তাই তো? সো সেই কাল্পনিক মানটা তোমাকে কি আবার একটু স্মরণ করতে হবে। কাল্পনিক মানগুলো, এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 2, ডি এর মান 3, সেটাকে একটু স্মরণ করতে হবে। ওকে, তো খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই সংখ্যা পদ্ধতির রূপান্তর তৃতীয় অধ্যায়ের, এটি যেহেতু দ্বিতীয় অংশ, প্রথম অংশে শিখেছো সংখ্যা পদ্ধতির রূপান্তর 0, 1, 2, 3 এগুলোকে যদি ডেসিমাল সংখ্যা ভেবে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করলে 0 এর বাইনারি দাঁড়ায় 00, 1 এর বাইনারি দাঁড়ায় 0, 1, 2 এর বাইনারি দাঁড়ায় 1, 0, 3 এর বাইনারি দাঁড়ায় 1, 1। তুমি 1 to 4 দ্বারাও কিন্তু করে ফেলতে পারবে এটা খুব সহজেই, বা রূপান্তরটা ক্যালকুলেটারেও বের করতে পারবা। তো খেয়াল করে দেখো, আমি যখন এ বাটনটা প্রেস করেছি তখন বাকিগুলো থেকে 0 গেছে। এ মানে বাইনারি কত? এ মানে বাইনারি 0, 0। এখানে বাইনারি মানটা লিখতে হয়। এখানে যেটি অনেকে বোঝে না সেটি হচ্ছে এখানে বাইনারি মানটা লিখতে হয়। বাইনারি মান 0 বাইনারি কত? 0, 0। যখন বি বাটনটা প্রেস করেছি, বি মানে ডেসিমাল কত বোঝাচ্ছে? 1, 1 মানে বাইনারি কত? 0, 1। যখন সি বাটনটা প্রেস করেছি তখন সেটা কি বোঝাচ্ছে? ডেসিমাল 2কে বোঝাচ্ছে, 2 মানে 1, 0। যখন ডিকে প্রেস করেছি, ডি মানে 3কে বোঝাচ্ছে, 3 মানে বাইনারি কত? 1, 1। ওকে, সো খেয়াল করে দেখো, এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি বাটন যখন প্রেস করি তার বিপরীতে কিন্তু তার আউটপুটে মান যায়। মানে যখন আমরা এ প্রেস করি তখন কিন্তু প্রসেসরের কাছে সিগন্যাল যায় 0, 0। যখন বি প্রেস করি তখন সিগন্যাল যায় 0, 1। কেননা অদ্বিতীয় সংকেত তৈরি করতে হবে। তো অদ্বিতীয় সংকেত তৈরি না করলে প্রসেসরের কাছে এ চাপলেও যদি 0, 1 যায়, বি চাপলেও যদি 0, 1 যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু গোলমেল লেগে যাবে। প্রসেসর কিন্তু এ এবং বিকে আলাদাভাবে শনাক্ত করতে পারবে না। সে যেন আলাদাভাবে শনাক্তকরণ করতে পারে এবং আলাদা মান এক একটি অক্ষরের বিপরীতে আলাদা যেন মান যায়, আলাদা যেন বাইনারি মান যায়, সেই কাজটাই করে থাকে এনকোডার। ওকে, সো যখন এ চাপ দিয়েছিলাম তখন কি এরকম মানগুলো গিয়েছে। তো খেয়াল করে দেখো, এখন আমাদের এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা তোমরা তোমাদের টেক্সট বুকে যেরকম দেখতে পারবা, তোমরা এখানে ইনপুট এবিসি দেখতে পারবা না, তোমরা এখানে এবিসি এর জায়গায় এখানে ইনপুট দেখতে পারবা D0, D1, D2, D3 এরকম মান দেখতে পারবা। ঠিক আছে, তোমাদের যে সাধারণত বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোতে এভাবে দেওয়া হয়েছে। কেন তারা এভাবেই দিল আমরা আসলে ঠিক বিষয়টা বুঝে আসিনি, তবে আসলে এভাবে সহজভাবেও দিতে পারতো। সো আমি তোমাদের বইয়ের মতন করে D0, D1, D2, D3 লিখে ফেললাম। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। মানে তারা 4টা অক্ষরের বিপরীতে এরকম মানগুলো ফিক্সড করেছে, D0, D1, D2, D3, যেখানে ডেটার মান 0, 1, 2, 3 এরকম। তো খেয়াল করে দেখো, এখন আমরা এই ট্রুথ টেবিল থেকে অন্যান্য লজিক গেটে যেভাবে হচ্ছে ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের করতাম, লজিক ফাংশন বের করব। সেই ট্রুথ টেবিল থেকে কি বের করব? লজিক ফাংশন। সো লজিক ফাংশন বের করার নিয়মটা আমরা খুব সাধারণত আমাদের মনে আছে নিশ্চয়। লজিক ফাংশন বের করার নিয়ম হচ্ছে আউটপুটের 1 অনুযায়ী কী করতে হবে? ইনপুটের মান চেক করতে হবে, তাই তো? সো আউটপুটের 1 অনুযায়ী, যেমন ফর এক্সাম্পল ওয়াইয়ের যদি লজিক ফাংশন বের করতে চাই, এই 1 অনুযায়ী ইনপুটের মান যা যা দেওয়া আছে সেই অনুযায়ী কি লজিক ফাংশন বের হবে, কিন্তু সেই অনুযায়ী কি লজিক ফাংশন বের হবে। এর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবা তোমরা, যেখানে আউটপুট অনুযায়ী যদি লজিক ফাংশন লিখতে যাই আমরা, আসলে এখানে আমি একটু লজিক ফাংশন একটু নিচে লিখি, লজিক ফাংশনটা একটু নিচেই লিখি। লজিক ফাংশন
লজিক ফাংশন এক্সেরও বের হবে, ওয়াইয়েরও বের হবে, কেননা লজিক গেটের ক্ষেত্রে একটি মাত্র আউটপুট বের হতো, বাট এখানে কিন্তু দুইটি আউটপুট বের হয়েছে, দুইটি আউটপুটের জন্য দুইটি লজিক ফাংশন বের হবে। সো ওয়াইয়ের আউটপুটের ওয়ানের জন্য যদি লজিক ফাংশন বের করতে চাই, ডি এর মান 0 তাহলে D0 বার হবে, ডি এর মান 1 তাহলে D1 হবে, মানে যেটার মান 1 সেটার জন্য কি সিম্পল ফরম্যাট বসে, যেটার মান 0, যেমন D0 মান এই সারিতে D0 মান 0 তাহলে কি বসবে D2 বার, তারপর হচ্ছে D3 এর মানও 0 তাহলে কি হবে D3 বার। সো এরকম বারগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সো বইয়ে যখন লেখা হয়েছে এই বারগুলোকে অ্যাভয়েড করে জাস্ট যেটার মান 1 শুধু সেটাকেই নির্দিষ্টকরণ করা হয়েছে। ফর এক্সাম্পল এখানে D1 এর মান 1 ছিল, তাই শুধু D1ই লেখা হচ্ছে, শুধু D1ই লেখা হয়, বাকিগুলো কিন্তু কি অ্যাভয়েড করা হয়, বারগুলোকে কিন্তু কি অ্যাভয়েড করা হয় যাতে লজিক ফাংশনটা বড় না হয়ে যায়। ওকে, তাহলে আমাকে এই 1 অনুসারে এই 1টা কোত্থেকে আসছে, D1 থেকে আসছে, তাহলে D1 লিখলাম। ওকে, এরপরে এই 1 থেকে কি লজিক ফাংশন বের করব, এই 1 থেকে লজিক ফাংশন বের করার জন্য এই 1টা কোত্থেকে আসছে, এই 1টা কোত্থেকে আসছে D3 থেকে আসছে। ওকে, D3 লিখে ফেললাম ছোটো করার জন্য, ওভাবে লিখলেও ভুল হবে তেমনটা না, বাট লজিক ফাংশন বড় হয়ে যাবে, লজিক ফাংশন বড় হলে লজিক সার্কিটও বড় হয়ে যাবে। এবার ওয়াই লিখলাম, এবার এক্স লিখবো, এক্সের 1 অনুযায়ী কিন্তু কি লজিক ফাংশন বের হবে, এই 1টা কোত্থেকে আসছে D2 থেকে আসছে, D2 থেকে এসেছে, এবং এই 1টা কোথায় এসেছে D3 থেকে এসেছে, D3 থেকে এসেছে। ব্যাস, এক্স এবং ওয়ের জন্য ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের হয়ে গেছে, এখন যেটা করতে হবে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকা যেতে পারে, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকা যায়। ওকে, এনকোডারেরও লজিক সার্কিট রয়েছে। সো লজিক সার্কিট আঁকানোর জন্য তোমাকে দেখতে হবে লজিক ফাংশনের আউটপুটগুলোতে কী কী চলক রয়েছে, চলকগুলি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি, চলকগুলি রয়েছে D1, চলকগুলি রয়েছে D2 এবং চলক রয়েছে D3। এই 3 ধরনের চলক রয়েছে, এই 3 ধরনের চলক আমরা কি এখানে দেখতে পাচ্ছি। তো খেয়াল করে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কি হয়েছে, ওয়াইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে D1 এবং D3 পরস্পর কি হয়েছে ওয়াইয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এরা দুজন যোগ হয়েছে, যোগের কাজ কে করে, অর গেট করে। সো D1 এবং D3 যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়, ওয়াই পাওয়া যায়, ওয়াই পাওয়া যায় কিন্তু। সো ওয়াই পাই আমরা। আবার দেখো D2 এবং D3 যদি যোগ করা হয়, D2 থেকে লাইন নিলাম, D3 থেকে লাইন নিলাম, এই দুটো যদি যোগ করা হয় তাহলে কি পাওয়া যায়, তাহলে পাওয়া যায় এক্স। ওকে, সো এভাবে কিন্তু কি লজিক সার্কিট আমরা পেতে পারি, কার বিপরীতে, লজিক ফাংশনের বিপরীতে লজিক সার্কিট পেতে পারি। সো এই হচ্ছে এনকোডারের বৈশিষ্ট্য, যে কাজটা আসলে এনকোডার করে থাকে, যে আমাদের ভাষা বা আমাদের ব্যবহৃত চিহ্ন বা প্রতীকগুলোকে কম্পিউটারের ব্যবহার উপযোগী করে থাকে। সো এভাবে কিন্তু এনকোডার সম্পর্কে আমরা বিস্তারিত শিখতে পারলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিকোডার সম্পর্কিত আরও বিস্তারিত জানার চেষ্টা করব, সেখানে আমরা ডিকোডার নিয়ে আবারও এভাবে পর্যায়ক্রমিকভাবে তার ব্লক ডায়াগ্রাম, তারপরে তার সত্যক সারণী থেকে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকবো। তবে একটি বিষয় বলে রাখি, এমসিকিউর জন্য এনকোডারে এক ধরনের প্রশ্ন এসে থাকে। ফর এক্সাম্পল বলা হতে পারে 64 এনকোডারের 64টি ইনপুটের জন্য আউটপুট কতটি হবে, 64টিকে আমরা কিভাবে লিখতে পারি, 64টিকে আমরা যেমন এখানে এই জন্য যেটা প্রয়োজন, মানগুলো জানার প্রয়োজন। 2 টু দি পাওয়ার 0 এর মান যেমন 1, 2 টু দি পাওয়ার 1 এর মান 2, 2 টু দি পাওয়ার 2 এর মান যেমন হচ্ছে আমরা জানি 4, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 এর মান যেমন জানি 8, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 এর মান যেমন আমরা জানি হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 এর মান জানি আমরা 32, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 এর মান জানি 64। সো 2 টু দি পাওয়ার 6, তাহলে আউটপুট হবে 6টি, আউটপুট হবে কতটি, 6টি, তাই না? সো এই ধরনের প্রশ্ন আসে, বা এমনও প্রশ্ন আসতে পারে এনকোডারের আউটপুট যদি 6টি হয়, ইনপুট কতটি, তাহলে আউটপুট যদি 6টি হয় তাহলে ইনপুট হচ্ছে 2 টু দি পাওয়ার 6, মানে এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। 2 টু দি পাওয়ার n এর বিপরীতে আউটপুট বের হয় n সংখ্যক, হ্যাঁ। সো এই ধরনের এমসিকিউ কিন্তু প্রশ্ন আসে যে ইনপুটের মান দেওয়া থাকবে আউটপুট বের করতে বলতে পারে, বা আউটপুটের মান দেওয়া থাকে ইনপুট বের করতে বলতে পারে।
সো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো বা কনসেপ্টটা তোমাদের আমি একটু বিস্তারিত বইয়ের বাইরেও কনসেপ্ট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সো আশা করি তোমরা এতে উপকৃত হবা। ইনশাআল্লাহ দেখা হবে ডিকোডারের অংশটিতে।